অপূর্ব ভিউ এখান থেকে টাইগার নেস্টের। দিস ইজ দ্য সেকেন্ড ভিউ পয়েন্ট। খুব ভাল লাগলো, অনেক দিন পরে আমাদের চ্যানেলের ভিডিওতে আমিও আসতে পারলাম, কিছু ভিডিওতে থাকতে পারলাম। আবার 1 বছর পর দেখা হবে সবার সাথে। এখানে একটা দারুণ ঝর্ণা রয়েছে, এখন বর্ষার পরে দারুণ জলের স্রোত। যারা বলেন না যে বাঙালি বধূ 40-50 পেরিয়ে গেলেই কোমরে ব্যথা হাঁটু ব্যথা নিয়ে বাড়িতে বসে থাকবেন, সেই মিথটা আমি অন্তত ভাঙতে চাই। মাঝে মাঝে এক একটা জায়গা কিন্তু বেশ খারাপ, কিন্তু সবাই মিলে উঠছি, তার জন্য কিন্তু বেশ ভালোই লাগছে। আজকে 25শে অগস্ট 2024 রবিবার। এখন ঘড়িতে সময় 6টা 6 মিনিট। আমরা আজকে দুটি জায়গায় যাব। প্রথমে আমরা এখান থেকে বেরিয়ে যাব চেলেলা পাস, তারপরে চেলেলা পাস থেকে এসে তারপরে আমরা আবার যাব টাইগার নেস্ট। কাজেই পরপর দুটি বেশ বড় বড় জার্নি আছে আজকে। আর চেলেলা পাসের হাইট তো বেশ বেশি, 3988 ফুট, যার জন্য একটা জ্যাকেটও পরে নিয়েছি। এমনিতে কিন্তু এখানকার ওয়েদার দারুণ সুন্দর, খুব কমফোর্টেবল ওয়েদার। আমরা এখন যাত্রা শুরু করছি চেলেলা পাস হয়ে, তারপরে আমরা টাইগার নেস্ট যাব। বুবু অলরেডি গাড়িতে উঠে বসে আছে, চলো। আমরা আজকে ব্রেকফাস্ট সাথে নিয়ে নিয়েছি, হোটেল থেকে প্যাকড ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। আর রাই আজকে আমাদের সাথে যাচ্ছে না, চেলেলা পাসে যাচ্ছে না। এখন টাইগার নেস্টে যাবে কি না জানি না, কেননা চেলেলা পাস দেখে আবার আমরা এই টাউনশিপে আসবো, তারপরে তো আমরা টাইগার নেস্টে যাব। তখন যদি যায় তখন যাবে, কিন্তু এখনো পর্যন্ত যাচ্ছে না। আমরা এখন চেলেলাতে এসে নামলাম, ঘড়িতে এখন সময় 7টা 20 মিনিট। এই 6টা 10 নাগাদ আমরা রওনা দিয়েছিলাম পারো থেকে, 7টা 20 মানে 1 ঘন্টা 10 মিনিট লাগলো। আর পারো থেকে চেলেলার দূরত্ব 39 কিলোমিটার। এই যে এইখানে লেখা রয়েছে ওয়েলকাম টু হা জংখাং, আর এখানে হাইট লেখা রয়েছে অল্টিটিউড 3988 মিটার। চেলেলা পাসের এই দিকটাতে হচ্ছে পারো, আর এই দিকে যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে হা। ওই বোর্ডে লেখা আছে এখান থেকে হাইট ডিস্টেন্স 26 কিলোমিটার। চেলেলা পাস এই পারো আর হায়ের মধ্যে সংযোগ রক্ষা করে। এইখানে এই রাস্তাটা দিয়ে সোজা উঠে যেতে পারেন ওপর দিকে। ওপরে একটা ফ্ল্যাট হিল টপ রয়েছে। ব্যাস, বুবু নেমে ছবি তুলতে ব্যস্ত। দারুণ সুন্দর ওয়েদার এবং ক্লিয়ার স্কাই। কি বুবু, কপাল খুলে গেছে, এত ভালো দেখতে পারবো রেঞ্জ ভাবতে পারিনি। কিন্তু এই বর্ষাকালে এরকম এরকম ক্লিয়ার স্কাই বোধহয় দেখাই যায় না। হ্যাঁ, ওরা আমাদের বলছিল যে কি করবেন, কিন্তু সত্যি বলছি অসাধারণ দেখা যাচ্ছে, অসাধারণ। আমরা যদি এই শীতকাল বা এতেও আসি এরকম ক্লিয়ার হবে না, এত ভালো দেখা যাচ্ছে, দুর্দান্ত আর কি। এখন চারপাশের অবস্থা।
এইগুলো করে একটা এইখানে এখন মানে এরা মডিফিকেশন করছে এইসব জায়গাগুলোকে, ওরা বিভিন্নভাবে চেঞ্জ করছে, বোধহয় আরও কিছু এখানে শেড বা আদার্স কিছু তৈরি করবে। আর তার জন্য এখানে অনেকগুলি প্রেয়ার ফ্ল্যাগ লাগানো ছিল, সেই প্রেয়ার ফ্ল্যাগগুলো এখন লাগানো নেই, সাধারণত প্রত্যেকটা পাশে যেটা লাগানো থাকে। আর এছাড়াও এখানে একটা দোকানও ছিল, সেই দোকানটাও দেখতে পাচ্ছি না, এগুলো সব ডিমলিশ করে দিয়েছে। এখানে একটি টয়লেট রয়েছে, এখানে লেখা রয়েছে 10 টাকা লাগবে, ওই যে দূরে টয়লেট, কিন্তু টাকা নেওয়ার কেউ নেই। ঠান্ডা আছে কিন্তু, বেশ ভালো ঠান্ডা লাগছে। হ্যাঁ বেশ ঠান্ডা, হাওয়াটা ভীষণ মারাত্মক ঠান্ডা। আজ বহুত ক্লিয়ার স্কাই হ্যাঁ। বেশিক্ষণ আমরা আর থাকছি না এখানে, কেননা এরপরে আবার আমাদের টাইগার নেস্ট ট্রেকিং রয়েছে। এখন এখান থেকে আবার পারতে ফিরে যাব, তারপরে সেখান থেকে যাব টাইগার নেস্ট। এখন এখান থেকে রওনা দিচ্ছি। এই চেলেলা পাস এসে দেখে গেলাম, এই চেলেলা পাস হচ্ছে ভুটানের হাইয়েস্ট মোটরেবল পাস। এইবারে ফেরার পথে আমরা ব্রেকফাস্ট সেরে নিই। হোটেল থেকে আমাদের ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছে, এই যে ব্রেকফাস্টে দিয়েছে এদিকে স্যান্ডউইচ, 2টি ভেজ স্যান্ডউইচ, কলা, এখানে ডিম আর একটা ফ্রুট জুস। যেতে যেতে ব্রেকফাস্ট করে নিই। এখন আমরা টাইগার নেস্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন ঘড়িতে সময় 9:19। এখন আমরা হোটেল থেকে রওনা দিচ্ছি। এখান থেকে মোটামুটি ওই 40 মিনিট মতন লাগবে, যেখান থেকে টাইগার নেস্টের ট্রেকিং শুরু হয় সেই ট্রেকিং পয়েন্ট পর্যন্ত পৌঁছানোর জন্য। আমরা এখনো পর্যন্ত ভুটানে এসে দুর্দান্ত ওয়েদার পেয়েছি, কিন্তু তবুও বলবো এই অগাস্ট মাস কিন্তু ভুটানের কিন্তু প্রপার সিজন নয়। মিডল অফ সেপ্টেম্বর থেকে মিডল অফ ডিসেম্বর, এবং তারপরে ওদিকে আবার মিডল অফ মার্চ থেকে মিডল অফ মে, মানে যেটা এই সময় মানে এখানকার স্প্রিং সিজন আর কি। তবে এই সময়ে আসার একটা ভালো দিক হয়েছে আমাদের, সেটা হচ্ছে যে এই যে বর্ষার ঠিক পরে পরেই আমরা এসেছি, তাতে দারুণ সবুজ ভুটানকে আমরা দেখলাম। এই আমরা এসে পৌঁছে গেলাম টাইগার নেস্ট ট্রেকিংয়ের বেস পয়েন্টে। এখানে আমাদের টিকিট করতে হবে। এইখানে টিকিট কাউন্টার, এইখান থেকে টিকিট কাটলাম, পার টিকিট 1000। এই যে টিকিট, এই টিকিট নিয়ে এবারে ওপরে রওনা দেব। আর এখান থেকেই কিন্তু টিকিট কাটতে হবে, যে ওপরে গিয়ে আর কোথাও যে টিকিটের কাউন্টার আছে সেরকম কিন্তু না। এইখান থেকে আমরা স্টিক নেব, এই যে এই পার স্টিক হচ্ছে 100 রুপিস। তাহলে এখন আমরা রওনা দিচ্ছি। এখন ঘড়িতে সময় 9:45। এখান থেকে দূরত্ব গুগলে লেখা আছে 6.5 কিলোমিটার, কিন্তু কেউ বলেন 7 কিলোমিটার, কেউ বলেন 6 কিলোমিটার। দেখা যাক, হাঁটি তারপরে দেখা যাক। এই পথ দিয়ে আপাতত হাঁটা শুরু। আপনারা কিন্তু এখান থেকে ঘোড়াও নিতে পারেন, কিন্তু ঘোড়া মাঝ রাস্তায় গিয়ে আর যাবে না। মানে ওখানে একটা শুনেছি ক্যাফে আছে, ক্যাফের আগেই এই ঘোড়া ছেড়ে দেয়। আর যাওয়ার সময় লাগে হচ্ছে 1300 টাকা, আসার সময় রেট আমি জানি না, তবে শুনেছি যে আসার সময় নাকি ঘোড়া নিয়ে আসে না, কারণ খুব রিস্ক রাস্তাটা। অনেকেই যাচ্ছেন ঘোড়ায় করে। এনারা যাত্রা শুরুর আগে এখানে প্রার্থনা করছেন। তবে রাই আজকে আমাদের সাথে যেতে পারলো না। ও গতকাল পায়ে একটা চোট পেয়েছে হঠাৎ করেই, তার থেকে দুপুরবেলার পরের থেকে প্রচণ্ড ব্যথা হচ্ছে ওর পায়ে। হাঁটুর কাছে একটা বেশ মোচ মতন লেগেছে, যার জন্য যেতে পারলো না। কিন্তু
ওর এই টাইগার নেস্টে আসার ভীষণ ইচ্ছা ছিল, মানে বলতে গেলে এই টাইগার নেস্টে আসার জন্যেই ও ভুটানে এসছে, এতটাই ইচ্ছা ছিল। ও বেশ হেঁটে টেটে বাড়িতে প্র্যাকটিসও করেছিল, কিন্তু আসতে পারলো না। বুবুরও পায়ে চোট লেগেছে। আমিও ভেবেছিলাম আসতে পারবো না, আমি জানি না উঠতে পারবো নাকি। আমি ভুটানে আসার আগের দিন অসম্ভব জোর পড়ে গেছি বৃষ্টির জলে পা পিছলে, তাতে খুব চোট লেগেছে হাঁটুতে, কোমরে, হাতে। তাও আমি তো একটা ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স আছে, ওই জন্য আমি কষ্ট করে হলেও হয়তো চলে যেতে পারবো, ওই জন্য আসলাম। এখন ঈশ্বর জানেন। একটা ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স কি, আমরা যমুনোত্রীতে উঠেছি, সেখানেও 6.5 কিলোমিটার। তারপরে গর্তাঙ্গলিতে করেছিলাম 3 কিলোমিটার। আর কেদার তো অনেকেই দেখেছেন, সেখানেও আমরা ট্রেকিং করেছি। এবার দেখা যাক যে এইখানে ট্রেকিং কীরকম হয়। যত দিন যাচ্ছে বয়স তো বাড়ছে, তাই তো? সে তো বটেই, 50 ঊর্ধ্ব মহিলাদের বয়স মানে অনেকটাই। পিঠে বাচ্চা নিয়ে কত কষ্ট করে কীরকমভাবে উঠছেন। ক্যান আই টেক ইউ পিকচার্স? ওকে। हेलो, तुम भी जाओगे ऊपर? আর শুরুর দিকে দেখুন রাস্তাটা এইরকম, গাছের শিকড়, পাথর এইসব রয়েছে, তার মাঝখান দিয়ে দিয়ে পা ফেলে যেতে হবে। তবে এখনো পর্যন্ত রোদ লাগছে না, এত গাছ চারিদিকে। দেখুন বর্ষার পরে কি অপূর্ব সুন্দর জঙ্গল। এই পাশে একটা জলের আওয়াজ আসছে, কোথায় কোথায় ঝর্ণা টর্ণা দেখতে পাচ্ছি না, কিন্তু কোনো ঝর্ণা বা পাহাড়ি নদী রয়েছে, হ্যাঁ নিচ দিয়ে বয়ে যাচ্ছে। চলো দেখি ওপর থেকে দেখা যায় নাকি। এরা কত অভ্যস্ত, পিঠে বাচ্চা নিয়ে উঠে যাচ্ছে। আমাদের আগে সঙ্গে আবার একটা বাচ্চাও আছে। এই যে এখান দিয়ে জলটা পড়ছে, আর এইখানটাতে এই যে একটা প্রেয়ার হুইল রয়েছে, এই যে এইটা শর্টকাট, এখান দিয়ে উঠতে হবে, এদিকে যেতে হবে। এই দিক দিয়ে মেইন রাস্তা, এই দিক দিয়ে শর্টকাট। কি তুমি শর্টকাট নেবে ভাবছো? হ্যাঁ তো চলো। এই কেদারে আমরা এইরকম অনেকগুলো শর্টকাট ধরে ধরে বেশ তাড়াতাড়ি উঠে গেছিলাম। এখানে দেখা যাক। শর্টকাট তো রাস্তা ছোট হয়, কিন্তু বেশ খাড়া হয়। ভালো ট্রেকিং শু কিন্তু মাস্ট, তাহলে গ্রিপটা পেতে অনেক সুবিধা হয়। এখানে আবার কাঠের গুঁড়ি দিয়ে স্টেপ করা রয়েছে, প্রচুর স্টেপ, কাঠের গুঁড়ি ফেলে ফেলে প্রচুর স্টেপ আছে। চলো দেখছি। বৃষ্টি হলে কিন্তু এই রাস্তায় বেশ কাদা হবে। এখন 2-3 দিন ধরে বৃষ্টি হয়নি বলে মোটামুটি শুকনো, তবে জায়গায় জায়গায় কাদা রয়েছে। হ্যাঁ মানে কেদারে যেমন উঠেছিলাম রাস্তাটা পুরো বাঁধানো ছিল, স্টেপ ছিল,
তো এখানে কিন্তু পুরোপুরি মাটি, কোথাও বাঁধানোর ব্যাপার নেই, গাছের গুঁড়ি দিয়ে স্টেপ করা আর পাথর। এখানে এই যে বিভিন্ন গাছগুলি রয়েছে তার মধ্যে কিছু কিছু স্পিসিস যাদের নাম লিখে এখানে মেনশন করা রয়েছে। এই দেখো, এসো, এইখানে দেখো লেখা রয়েছে ব্রাউন ওক 94 years old as of 2018। তার মানে এখন এই গাছটার বয়স হচ্ছে 100 বছর। হ্যাঁ বাবা, এখানে এরকম গাছের স্পিসিসের পাশাপাশি সব গাছের নয়, কিছু কিছু গাছের যেগুলো বয়স মনে হয় উল্লেখ করে লেখা, যেগুলো মনে হয় অনেক পুরনো গাছ, হ্যাঁ সেগুলোতেই মেনশন করা। কারণ রাস্তা জুড়েই তো প্রচুর গাছ, অসংখ্য গাছ, অসংখ্য গাছ, বিভিন্ন ধরনের গাছ। হ্যাঁ মানে এত রোদ কিন্তু রোদ লাগছে না, এত ছায়া। ঠিক তাই। এই জায়গাটায় দেখুন রাস্তাটা কতটা খারাপ। চলো, তবে আমরা ট্রেকিংয়ের সময় আমরা কোনো জায়গাতেই কোনো তাড়াহুড়ো করি না। অসম্ভব সুন্দর দেখাচ্ছে নিচটা, অসম্ভব সুন্দর। ওরে বাবা, পুরো ঘন জঙ্গল, দারুণ জায়গা, দারুণ। অত নেমো না, আমরা তো দাঁড়াতে দাঁড়াতে যাই, ছবি তুলতে তুলতে যাই, আপনাদের সঙ্গে গল্প করতে করতে যাই, সব পথের বিবরণ দিতে দিতে যাই, এই জন্য আমাদের তো একটু দেরি হবেই। কোনো তাড়াহুড়ো নেই যে এতটা সময়ের মধ্যে উঠতে হবে, তা নয়। আমরা আর কি বেশ ধীরে সুস্থেই উঠি সব সময়। দেখা যাক এখানেও ধীরে সুস্থে উঠে আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাই। এই দেখো, এখানে পরপর সব পাইন গাছ, এগুলো সব পাইন গাছ। জঙ্গলটা দারুণ সুন্দর। বেশ অনেকটা উঠে এলাম, এখন 10:21। এইখানে এসে 2 মিনিট মতন দাঁড়িয়েছি, একটু জিরিয়ে নিই, এরপরে আবার যাব। বেশিক্ষণ দাঁড়াবো না। দাও, এটা লম্বা। হ্যালো। Oh, you good? Yeah, You're going to take a nest or yeah, on the way? on the way. You are from Tibet? Yeah. Okay, This Fine. is Padmasambhava, yeah. India. Padmasambhava, Yeah, Padmasambhava, great master. yeah. Buddha Shakyamuni. We believe that Buddha Shakyamuni become Padmasambhava. Thank you very much. ওকে, থ্যাংক ইউ। এই যে উনি গুরু পদ্মসম্ভবার কথা বললেন, এই গুরু পদ্মসম্ভবা ওনাকে এখানকার সকলে সেকেন্ড বুদ্ধা মনে করেন। এই গুরু পদ্মসম্ভবা পদ্ম ফুলের থেকে ওনার জন্ম হয়েছিল বলে মনে করা হয়, এবং উনি তিব্বত থেকে ভুটানে এসে এই 9ম শতাব্দীর প্রথম দিকে উনি তিব্বত থেকে ভুটানে এসেছিলেন, এবং এখানে এসে তিনি এখানে বৌদ্ধ ধর্মের প্রচার করেন। আর তিনি তিব্বত থেকে ভুটানে এই পাহাড়ে এসেছিলেন একটি বাঘিনীর পিঠে চেপে, এবং সেই বাঘিনী ওনাকে নিয়ে এসে এখানে যে পাহাড়টিতে আমরা যাচ্ছি সেখানে নিয়ে এসেছিলেন, এবং সেখানে তিনি তার অনুগামীদের সাথে ধ্যানে মগ্ন হন, এবং সেই ধ্যানরত অবস্থায় বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন রূপ ধারণ করেন। শোনা যায় যে গুরু পদ্মসম্ভবা 8টি রূপ ধারণ করেছিলেন, আর এই 8টি রূপের মধ্যে ওনার 6টি রূপ ছিল বরাভয় রূপ বা শান্তির রূপ, এবং 2টি রূপ হলো রুদ্ররূপ। তিনি এই রুদ্র রূপে এখানকার যে ইভিল স্পিরিট, সেই ইভিল স্পিরিটদের তিনি এখানে দমন করেন। জল খাবে? ব্যাস, অল্প করেই খাওয়া ভালো।
যত খালি হবে আমার ব্যাগটা খালি হবে। তবে এখন বেশ কড়া রোদ উঠছে, একটা টুপি নিয়ে আসলে ভালো করতে। ভালো তো হতো, কিন্তু টুপি পরে তো ওখানে ঢোকা যাবে না। টুপিটা অবশ্য ব্যাগে নেওয়া যেত। এই মনেস্ট্রিতে ঢুকতে গেলে হাফ প্যান্ট টুপি কিছুই চলবে না। এই মনস্ট্রি না, ভুটানের যে কোনো মনেস্ট্রিতে। আরো যেন কষ্ট হচ্ছে না? আমার পাটার এমন অবস্থা না, স্টেপ ফেলতে অসুবিধা হচ্ছে। তাও এখানে একটা জিনিস ভালো লাগলো, যে এখানে শুধুমাত্র ঘোড়া রয়েছে, ওই পিট্ঠু নেই, যেটা কেদারনাথে রয়েছে। যে তাও ঘোড়ার সংখ্যা খুবই কম। ঘোড়ার সংখ্যাও কম, তবে কেদারনাথে যেটা রয়েছে ওই পিট্ঠু, যে একজন মানুষের পিঠে আর একজন মানুষ চেপে যাচ্ছে, যেটা নিয়ে আমরা ভিডিওতে বলেও ছিলাম, সেটা খুব খারাপ লাগে। এবং অনেকে তার জন্য আমাদেরকে খারাপ বলেছিলেন, যে এটা ওদের রুজি রোজগার, এটা ওদের জীবনযাত্রার একটা অবলম্বন। কিন্তু এখানেও তো মানুষ রুজি রোজগার করছেন, কিন্তু অন্যান্যভাবে করছেন। না, এখানে তো যদি যেতেও হয়, মানে এই মনেস্ট্রিতে যদি যেতেও হয়, রাজাও কিন্তু হেঁটেই যান, হ্যাঁ। সাধারণ মানুষের মতোই। কোনো স্পেশাল কিছু ব্যাপার ওনার জন্য থাকে না বলে তিনি একটা বিশেষ কিছুতে করে যাবেন বাহকের পিঠে চেপে, তা কিন্তু নয়। এই জিনিসটা খুব ভালো, যে মানুষের পিঠে চেপে মানুষ যাওয়া, সেই জিনিসটা সত্যি আমার কেদারনাথের রাস্তায়, মানে এইটা আমার বেশি কষ্ট লাগে। ঘোড়ার পিঠে করে যাওয়া, তাও বয়স্ক মানুষরা কিভাবে যাবেন, ঠিক আছে, তারা ঘোড়ায় চলে যাচ্ছেন, সবাই তো আর হেলিকপ্টারের বুকিং পান না। কিন্তু মানুষের পিঠে চেপে যাওয়াটা না এত কষ্ট লাগে, সেই জিভ বেরিয়ে যাচ্ছে যারা তুলছে পিঠে নিয়ে, খুব কষ্টকর দৃশ্যটা। এই গাছটার বয়স দেখো 111 বছর। আর এখানে স্থানীয় মানুষ যারা আছে, তারা তাদের মানত পূরণ করবার জন্য কেমন ধাগা বেঁধে রেখেছে। চলো কোন দিকটায় যাবো? এই তো এই সোজা। দেখছি না আমাদের গাইড সে নিজের মতো চলেছে, সে নিজের মতো ফোন করতে করতে চলেছে, আমরা আছে কি নেই তার খোঁজ নেই। আমরা এত ছবি তুলতে তুলতে যাচ্ছি, কথা বলতে বলতে, আর না, আমার পায়েও প্রচন্ড লাগছে আজকে, পুরো পায়ে ব্যথা, ও বিরক্ত হয়ে যাচ্ছে। সামনে আর মিনিট 10-15 মতন গেলে একটা ক্যাফে আছে, সেখান থেকেও টাইগার নেস্টের ভিউ পাওয়া যায়, সেখানে চা কফিও পাওয়া যায়। চলো দেখি। বুবুর ফিটনেস আমার থেকে অনেক বেশি, নিয়মিত যোগা করা, কিন্তু পায়ে যে চোটটা পেয়েছি না, ওতে যোগা কাজ দিচ্ছে না। ওই যোগাটা করি বলে আসলাম, কিন্তু আমার যা পায়ের অবস্থা, অন্য কেউ হলে আসতো না। চলো, প্রচন্ড চোট পেয়েছি। আস্তে আস্তে চলো, ধরে ধরে। ওই যে ক্যাফেটা দেখা যাচ্ছে না? হ্যাঁ। আর এই দেখো উল্টো দিকে ভিউটা দেখো, দারুণ ভিউ। দেখে দেখেই সময় কেটে যাচ্ছে। এগোবো কি? কটা বাজে এখন দেখি, দাঁড়ান। 11:05। এখন 10:56। এইখানে দেখুন একটা গার্বেজ বিন করা রয়েছে, এখানে একটা বসার জায়গা। এই অংশটা কিন্তু বেশ চড়াই, বেশ ভালো চড়াই, মানে ধীরে ধীরে একটু সময় নিয়ে নিয়ে উঠবেন, কোনো তাড়াহুড়ো করবেন না এখানে। এইখানেও আরেকটি প্রেয়ার হুইল রয়েছে। এই যে আমি বলছিলাম না, ক্যাফের আগে পর্যন্ত ঘোড়াগুলো যায়, এই যে এই পর্যন্ত ঘোড়াগুলো যায়। এরপরে হেঁটেই যেতে হবে। এরপরে হেঁটেই যেতে হবে। চলো আমরা একটু ক্যাফেতে যাই। এই যে তাকসাং ক্যাফে। সাবদ্রুং নাওয়াল নামগিয়েল, যাকে ফাউন্ডার অফ ভুটান বলা হয়, তিনি 16th সেঞ্চুরির প্রথম দিকে ভুটানে এসেছিলেন এবং তিনি চেষ্টা করেছিলেন যে এখানে একটি মনাস্ট্রি তৈরি করার, কিন্তু তিনি সফল হননি। পরবর্তীকালে ওনার যিনি সেক্রেটারি ছিলেন, তিনি, তার নাম ছিল হচ্ছে গেসি তেনজিং রাবি, তিনি 1692-তে এইখানে এই মনাস্ট্রি তৈরি করেন। এই মনাস্ট্রির নাম অ্যাকচুয়ালি তাকসাং পারো মনাস্ট্রি। এই ক্যাফেতে পৌঁছে গেলাম। এই ক্যাফে থেকে মনাস্ট্রির খুব সুন্দর ভিউ পাওয়া যায়, দেখা যাক।
এবারে এইখানে কিছুক্ষণ দাঁড়াই, একটু রেস্ট নিই, একটু কফি খাই, মন দিয়ে একটু ছবি টবি তুলি, তারপরে আবার রওনা হব। না কফি খাবো না, শেষ হয়ে গেল, ব্ল্যাক টি খাবো। তাহলে ব্ল্যাক টি খাবো। হ্যাঁ দাম প্রচুর, চলুন দামগুলো দেখাই একবার। মিল্ক টি 120 টাকা, টি অ্যান্ড বিস্কিট 180, এগ ফ্রাইড রাইস 270, এগ চাউমিন 300। দামগুলো দেখুন, ভেজ ফ্রাইড রাইস 240, ভেজ চাউমিন 240। বুবু ঠিকই বলেছে, ও আগের থেকে ভালোই খোঁজ খবর রাখে। বলেছে ব্ল্যাক টি খাবো, ব্ল্যাক টি 60 টাকা। তবে আপনারা যারা এরপরে আর যেতে পারবেন না, এটা মোটামুটি বলা যায় যে আমরা অর্ধেক রাস্তা আসলাম, তারা এখানে আপনার ওয়েট করতে পারেন, এখানে বসতে পারেন, এখান থেকে টাইগার নেস্ট দেখাও যায়, সেখানে দেখতেও পারেন। আর খেয়েছো ব্ল্যাক টি? হ্যাঁ খেলাম। কীরকম? মোটামুটি 60 টাকা নেওয়ার কারণ হচ্ছে এত দূরে ওরা জিনিসপত্রগুলোকে টেনে আনে, এই জন্য, নালে চায়ের কোয়ালিটি অত্যন্ত বাজে। আমরা এখন আবার রওনা দিচ্ছি। এখন ঘড়িতে সময় 11:33। এনারা 17টি বিভিন্ন দেশের থেকে এসেছেন। Enjoying your trip? Oh, very, very much. This is the only place in Bhutan, or we'll go to India from here? Unfortunately, we won't go to India. We were in Nepal Okay, for 3 weeks, okay. and we'll be here for 1 month. Come India sometime. Yes. Very nice so, place. yeah. Okay, Yeah. okay. Thank you. Thank you so much. Thank you so much. Can I take your photos? Yes. Okay, thank You you. are YouTuber? Yeah. Okay. মাঝে মাঝে এক একটা জায়গা কিন্তু বেশ খারাপ, কিন্তু সবাই মিলে উঠছি, তার জন্য কিন্তু বেশ ভালোই লাগছে। আর রাস্তার ধারে এখানে এই যে স্টোনগুলি এভাবে রাখা রয়েছে, এগুলিকে বলা হয় লাপচা। এগুলি হলো যে আগে যখন মানুষ হাইকিং করতো, সেই সময় তো কোনো ট্রেকিং রুট বা ইন্ডিকেশন ছিল না, তখন আপনি যে নো প্লিজ টেক রেস্ট হিয়ার। তা যেটা বলছিলাম, সেই সময় কোনো রোড ইন্ডিকেশন ছিল না, তা আপনি যে ঠিক পথে যাচ্ছেন সেটা বোঝানোর জন্য এরকম বড় থেকে ছোট এরকম পরপর স্টোনগুলো সাজানো থাকতো। তো এখনকার মানুষ সেই বিশ্বাস অনুসারে যে আমরা সঠিক পথে ঈশ্বরের কাছে যাচ্ছি, সেই বিশ্বাস থেকে এখনকার মানুষও এইরকমভাবে স্টোনগুলিকে সাজিয়ে রাখেন। এরপরে অনেকটা প্লেন রাস্তা, এই যে রাস্তাটা যাচ্ছে, অনেকটা সিঁড়ির পরে একটু প্লেন রাস্তা পাওয়া গেছে। সামনে আবার সিঁড়ি আছে, এরপরে কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে। কতগুলো? 700টা সিঁড়ি আছে এরপরে। এই পথে হাঁপিয়ে যাচ্ছ? গুরু পদ্মসম্ভবা এই পথে বাঘের পিঠে করে এসেছিলেন, বাঘিনীর পিঠে করে। হেঁটে তো আসেনি, বাঘিনীর পিঠে করে এসেছিলেন, এবং শোনা যায় সেই বাঘিনী ছিল তার স্ত্রী। মানে এখানকার লোককথা অনুসারে ওনার দুজন স্ত্রী ছিলেন, একজন হচ্ছেন নেপাল থেকে, আরেকজন তিব্বত থেকে। তা যিনি তিব্বতের স্ত্রী, তার পিঠে করে তিনি এইখানে এসেছিলেন এই গুহাতে। আর এছাড়াও আরেকটি লোককথা আছে, সেখানে বলা হয় যে তিব্বতের যিনি রাজা ছিলেন, তার স্ত্রী এই গুরু পদ্মসম্ভবার এনার খুব ভক্ত ছিলেন। তিনি তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং বাঘিনী রূপ ধারণ করে গুরু পদ্মসম্ভবাকে এইখানে তিনি পিঠে করে নিয়ে আসেন। যে কোনো একটি মতই হতে পারে, কিন্তু তিনি বাঘিনীর পিঠে এসেছিলেন, এটা এখানে সবাই বিশ্বাস করেন। বর্তমানে যিনি হেড মঙ্ক, তিনি হলেন 70তম হেড মঙ্ক, তার নাম হলো টিকুজিমি ছেদা। আর তার আগে যিনি হেড মঙ্ক ছিলেন, অর্থাৎ 69th হেড মঙ্ক,
তার নাম হচ্ছে জে খেম্পো ঘেসে গোয়েন্ডেন রিনচেন। তিনি 1926-এ এইখানে জন্মগ্রহণ করেছিলেন। এই যে এইখানে যে বাড়িটি রয়েছে, এই বাড়িটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। অলমোস্ট নিয়ার টু দ্য ডেস্টিনেশন। Yeah, now it's almost near. So অলমোস্ট নিয়ার। Yeah, now- হাউ ফার ফ্রম হিয়ার? now you have a straight road now. You don't have to carry up. ওকে ওকে। Straight road, and then after that you have to go down. Down and then up. 700 stairs. Yeah, yeah. Yeah. Okay. So, okay. Thank you. Okay, thank you. You enjoy your walk. Thank you. Thank you. ওই যে টাইগার নেস্ট মনাস্ট্রি দেখা যাচ্ছে, তার নিচে এসে আমরা পৌঁছেছি। ওই ওপরে মনাস্ট্রি আর আমরা রয়েছি নিচে। কিছুটা মন শান্তি লাগছে। মন শান্তি লাগছে, কিন্তু এই হাইটটা কিন্তু উঠতে হবে। এই যে এই হাইটটা উঠতে হবে। সে তো তলা থেকেই উঠছি। আমি বললাম যে পায়ে এত ব্যথা হচ্ছে, এই ক্যাফেটেরিয়াতে বসে থাকো, বসে বসে টাইগার নেস্ট দেখো, তা না সেই জোর করে আসলো, এখন পায়ে ব্যথা হবে। এই চলবে আসলে কয়েকদিন। বাড়ি থেকে ভেবেছিলাম আমি এবার আসবো না, কারণ এত জোর পড়েছি না, ডাক্তার দেখানোর সময় পাইনি। কিছু প্রিপারেশন করে নিয়ে চলে এসেছি, কিন্তু এত দূর আসার পর এত মানুষ আসছে দেখে আমি মানে উৎসাহিত হয়ে পড়লাম। প্রচুর ফরেনার এসেছেন, প্রচুর ফরেনার, মানে অগন্তিক ফরেনার এসছে আমাদের সঙ্গে, এবং অনেক বয়স্ক মানুষও আছেন সঙ্গে। তো তারা যদি পারেন আমি কেন পারবো না? এই যে যারা বলেন না যে বাঙালি বধূ 40-50 পেরিয়ে গেলেই কোমরে ব্যথা, হাঁটু ব্যথা নিয়ে বাড়িতে বসে থাকবেন, সেই মিথটা আমি অন্তত ভাঙতে চাই। মানে আমি যদি চাই, আমার যদি মনের ইচ্ছা থাকে, আমি সব কিছু জয় করতে মানে পারবো। অনেকে আবার কমেন্টও করে যার জন্য। অবশ্যই, মানে ইচ্ছা থাকলে সবাই সব কিছু করতে পারবে, ওটা কোনো কথাই নয় যে এখানে আমি যেতে পারবো না, ওখানে আমি পারবো না, ওটা অনেক উঁচু, পায়ে ব্যথা হবে, পায়ে ব্যথা হবে, কি আছে, তার জন্য ডাক্তার আছে, ওষুধ আছে, খেয়ে নেব। এই যে এখন আমরা সিঁড়ির কাছে চলে এসেছি। এই যে সিঁড়ি, এখান থেকে ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে এসে আমরা পৌঁছালাম। এখন বাজে 12:41, মানে ওই 3 ঘন্টার থেকে 10 মিনিট কম সময় লাগলো। তবে আমরা তো অনেক জায়গায় দাঁড়িয়েছি, ক্যাফেটেরিয়াতে বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম। মোটামুটি যদি আসেন অল্প স্বল্প বিশ্রাম নিয়ে, আমাদের মতন তো ছবি টবি তোলার ব্যাপার নেই, ব্লগিংয়েরও ব্যাপার নেই, তাহলে ওই 2.5 ঘন্টা মতন লাগবে। এই যে সিঁড়ি, এই সিঁড়ি ধরে সহজেই নেমে যাওয়া যাবে। সব মিলিয়ে 700টা সিঁড়ি, কিছুটা নামতে হবে, কিছুটা উঠতে হবে। নামার সময় তো ভালোই লাগছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওঠার সময় বেশ কষ্ট। এই টাইগার নেস্ট মনাস্ট্রি 1998-এর এপ্রিল মাসে একটা বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় এই মনাস্ট্রির প্রায় 90% পার্ট আগুনে ধ্বংস হয়ে যায়। তারপরে আবার নতুন করে এই মনাস্ট্রিকে এত সুন্দর করে গড়ে তোলা হয়েছে। এখানে একটা দারুণ ঝর্ণা রয়েছে, এখন বর্ষার পরে দারুণ জলের স্রোত, আর এই ঝর্ণার উপর দিয়ে যে ব্রিজটি রয়েছে, সেই ব্রিজ পার করে পৌঁছতে হবে টাইগার নেস্টে। আমরা এইমাত্র এসে টাইগার নেস্ট মনাস্ট্রিতে পৌঁছালাম।
এখন ঘড়িতে সময় 1:26 আর আমরা পৌঁছানোর সাথে সাথেই অসম্ভব বৃষ্টি শুরু হলো। আর আমি এই যে কাউন্টারটির সামনে দাঁড়িয়ে রয়েছি, এইখানে আপনার মোবাইল, ক্যামেরা, যা যা কিছু আছে, ব্যাগ, সমস্ত কিছু জমা রেখে তারপরে আপনাকে ঢুকতে হবে। তা আমরা এখানে সব কিছু জমা রেখে ভেতরে ঢুকছি, তারপরে বাইরে আসি, দেখি যদি বৃষ্টি কমে কিভাবে ফিরে যাব এখন দেখা যাক। এর ভেতরে মোট 8টি মন্দির রয়েছে। এই 8টি মন্দিরের মধ্যে আমরা যে মন্দিরগুলি দেখতে পেলাম, সব মন্দিরের ভেতর ঢোকা যায় না, সেগুলি আমি সংক্ষেপে আপনাদের কাছে বলছি, কেননা এদিকে ওয়েদার খারাপ হয়ে আসছে, মেঘলা করে আসছে, এক পশলা বৃষ্টিও হয়ে গেল আমরা যখন ঢুকছিলাম। তো প্রথম যে গুহাটিতে আমরা ঢুকলাম, সেই গুহাটিতে রয়েছে গুরু রিম্পোচে, মানে গুরু পদ্মসম্ভবা, তার মূর্তি। তিনি মোট 8টি রূপ এখানে এসে ধারণ করেছিলেন। তার মধ্যে 2টি রূপ হলো রুদ্ররূপ এবং 6টি রূপ হলো শান্তরূপ বা বরাভয় রূপ। সেই রুদ্র রূপের একটি প্রকাশ রয়েছে প্রথম মন্দিরটির ভেতরে। সেই প্রথম মন্দিরে মানে গুরু পদ্মসম্ভবা এখানে যখন এসেছিলেন, এখানে এসে তিনি একটি অশুভ শক্তি বা যাকে বলা যায় ইভিল স্পিরিট, তাকে তিনি এখানে এসে দমন করেছিলেন। এবং দমন করার পরে এইটি ভুটানের বিভিন্ন জায়গাতেই দেখা যায় যে ইভিল স্পিরিটগুলিকে দমন করার পরে তাদের এখানেই আর কি সেই অঞ্চলটিকে রক্ষা করার দায়িত্ব সেই সব গুরুরা দিতেন। তো গুরু পদ্মসম্ভবা এখানেও যে ইভিল স্পিরিটকে তিনি দমন করেছিলেন, তাকে এই অঞ্চলটিকে রক্ষা করার দায়িত্ব সেই রকমভাবেই দিয়েছিলেন। আর তার ঠিক পরেই যে মন্দিরটি রয়েছে, সেই মন্দিরে রয়েছে গুরু পদ্মসম্ভবা যে জাম্বিরা, মানে এনারা বললেন জাম্বিরা, জাম্বিরা মানে হচ্ছে ছুরি ধরনের জিনিস, মানে চাকু যেটাকে বলে, সেটি 3টি ফলা বিশিষ্ট, যেটি মানুষের 3টি রিপুকে নাশ করে। সেই চাকুর মাধ্যমে তিনি এই ডিমনকে, মানে এই অশুভ শক্তিকে তিনি হত্যা করেছিলেন। এবং সেই রকম 108টি চাকু রয়েছে দ্বিতীয় গুহা মন্দিরটিতে, কিন্তু সেই গুহা মন্দিরটি বন্ধ থাকে। বিভিন্ন অকেশনের সময় সেটি খোলা হয়। আজকে মন্দিরটি বন্ধ, আমরা দেখতে পেলাম না, কিন্তু ওই যে জাম্বিরা, তার একটি নিদর্শন বাইরে রাখা রয়েছে, আমরা সেইটি দেখলাম। আর এর ওপরে রয়েছে তৃতীয় গুহা মন্দির। তৃতীয় গুহা মন্দিরটিতে গুরু রিম্পোচের এমন একটি মূর্তি রয়েছে, যে মূর্তিটির সম্পর্কে বলা হয় যে সেটি অ্যালাইভ, অর্থাৎ সেটি কথা বলে। গুরু রিম্পোচের এই যে মূর্তিটি, সেটি যখন এখান থেকে স্থানান্তরিত করা হয়, মানে করার চেষ্টা করা হয়, কেননা আমি বললাম যে এখানে মানে এই যে টাইগার নেস্টে 1998-এ টাইগার নেস্টে প্রচণ্ড আগুন লেগেছিল, তারও আগে আরেকবার আগুন লেগেছিল। তো তারপরে যখন গুরু রিম্পোচের মূর্তিটিকে এখান থেকে স্থানান্তরিত করে পুনাখায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তখন নাকি সেই মূর্তিটি কথা বলে ওঠে যে আমি এখানেই শান্তিতে আছি, আমাকে এখানেই থাকতে দাও, আমি এখান থেকে অন্যত্র যাব না। এই রকমভাবে তিব্বতী ভাষায় তিনি কথা বলেছিলেন বলে শোনা যায়। এবং সেই কারণে ওই মূর্তির সামনে যা আপনি কামনা করবেন সেটাই আপনার পূরণ হবে বলে এখানকার মানুষদের বিশ্বাস। আর তাছাড়াও এখানে তারপরে যে গুহা মন্দিরটি রয়েছে তার পাশে, অর্থাৎ যে চতুর্থ মন্দিরটি যেটি রয়েছে, যেটিতে আমরা গেলাম, সেই মন্দিরটিতে রয়েছে গুরু রিম্পোচের প্রধান যিনি অনুগামী বা শিষ্য। এখানে গুরু রিম্পোচের অনেকগুলি শিষ্য ছিলেন। তার প্রধান অনুগামী তিনি মারা গিয়েছিলেন নেপালে। তার যে দেহাবশেষ, সেই দেহাবশেষের অংশ এখানে একটি স্তূপাতে সংরক্ষিত আছে, একটি অতি পবিত্র স্তূপা। সেই স্তূপার মধ্যে গুরু রিম্পোচের সেই শিষ্যের দেহাবশেষ সংরক্ষিত আছে। আর শুধু তাই নয়, গুরু রিম্পোচে তিনি নাকি যোগ বলে এখানে জলের প্রচণ্ড অভাব ছিল এই অঞ্চলটিতে। আগে এখানে জল পাওয়া যেত না, তা গুরু তার শিষ্যদের নিয়ে এসে এখানে ধ্যান করবেন, জলের প্রয়োজন হতেই পারে, সেই কারণে তিনি এখানে যোগ বলে একটি জলের কুণ্ড তৈরি করেন। সেই কুণ্ডটিও এখানে রয়েছে। এই অংশগুলি এখানে খুব গুরুত্বপূর্ণ এবং এখানকার এই মন্দিরের মাহাত্ম্য, এখানকার এই মন্দিরের গুরুত্ব এই অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও এখানে গুরু রিম্পোচের মূর্তি ছাড়াও এখানে যিনি ভুটানে আর কি, ভুটানকে যিনি রাষ্ট্র হিসেবে গঠন করেছিলেন, আমি বারবার বলেছি বিভিন্ন ভিডিওতে, যে সাবদুং নামগিয়েল, তার মূর্তি রয়েছে। এখানকার প্রধান লামার মূর্তি রয়েছে। তাছাড়া যিনি রাজা, তার মূর্তি রয়েছে। এই রকম বিভিন্ন মূর্তিও এইখানে বিভিন্ন জায়গাতে সেগুলি স্থাপন করা রয়েছে। আরেকটি বিষয়, যে স্তূপার পাশেই রয়েছে একটি গুহা, যে বাঘের পিঠে করে
গুরু রিম্পোচে তিনি এইখানে এসেছিলেন, সেই বাঘটি ওই গুহায় অবস্থান করে। তিব্বতী ভাষায় এই মনাস্ট্রিকে বলা হয় তাকসাং। তাক কথার অর্থ হচ্ছে টাইগার, আর সাং কথার অর্থ হচ্ছে টাইগারের গুহা। সেই কারণে ইংলিশে এই মনাস্ট্রিকে বলা হয় টাইগার নেস্ট মনাস্ট্রি। এখন আমরা টাইগার নেস্ট মনাস্ট্রি থেকে আবার ফিরে যাব। ফিরে যাওয়ার সময় আশা করি অতক্ষণ সময় লাগবে না, কিন্তু ওয়েদার খুব খারাপ হয়ে আসছে, জানি না রাস্তায় বৃষ্টি পাবো কিনা, দেখা যাক। চলুন, আর কি হয়ে তো গেল। কেমন দেখলেন শেষ পর্যন্ত? ভীষণ ভালো দেখলাম, আর আমি যেটা পুরো কমপ্লিট করতে পারবো এটাই ভাবতে পারিনি। আর এত উঁচু উঁচু সিঁড়ি, মানে সাংঘাতিক স্ট্যামিনা না থাকলে এটা কমপ্লিট করা ভীষণ কঠিন। তবে যাদের হাঁটু কোমরের সমস্যা আছে, বয়সের কথা আমি বলছি না, তারা কিন্তু এটা অ্যাভয়েডই করবেন। তাহলে চলো আবার রওনা দিই। এবার আবার প্রথমে সিঁড়ি বেয়ে নামা, তারপরে ওঠা, এবং তারপরে শুধুই নামা। কতক্ষণে রওনা দিই দেখা যায়। এই লাঠিটা ধরো তো, দেখি কটা বাজে এখন। 2:20। এই যে 2:19 বা 2:20, যাই হোক। আপনাদের কাছে আরেকটি ইনফরমেশন দিতে ভুলে গেছি। এই গুরু রিম্পোচের যে মূর্তিটি কথা বলেছিল এক সময়, সেই মূর্তিটি নাকি এই মনাস্ট্রিতে যখন আগুন লাগে, আগুন প্রধানত মনাস্ট্রির দোতলায় লেগেছিল, মানে ওপরের তলাটিতে, তো তখন এই মূর্তিটি নিজের থেকেই নিচের তলায় নাকি নেমে এসেছিল। এতটাই জাগ্রত এই মূর্তি। আর এছাড়াও এইখানে আরেকটি মন্দিরে অমিতায়ুষ বুদ্ধের একটি মূর্তি রয়েছে, তার হাতে অমৃতের ভাণ্ডার। আমরা এখন প্রায় অর্ধেক রাস্তা নেমে আসলাম। মাঝখানে আবার বৃষ্টি পড়ছিল। ওই যে দূরে মনাস্ট্রি, ওই ঝর্ণাটা দেখা যাচ্ছে। ভাবছি তাই যে এই এতটা উচ্চতায় উঠেছিলাম, আর আরও তাড়াতাড়ি নামতাম। মানে এখন এসছি এখানে যে এই টাইগার নেস্ট ক্যাফে, ওই টাইগার নেস্ট ক্যাফেতে এখানে একটু বসে একটু চা জল এসব খাবো। কিন্তু এবারে মুশকিলটা হচ্ছে বুবুকে নিয়ে। বুবুর পায়ের অবস্থা অত্যন্ত শোচনীয়, মানে নামতেই পারছে না, ওর কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছে। মানে এইরকম অবস্থা আমি সত্যিই কোনোদিনও দেখিনি। আজকে দেখছি মারাত্মক অবস্থা। যাকগে চলো ওই ক্যাফেতে গিয়ে একটু বসো, চাটা খাও, তারপরে আবার দৌড়াও। আমরা আবার স্টার্টিং পয়েন্টে নেমে আসলাম। ঘড়িতে এখন সময় 5:24। আমাদের অনেকক্ষণ সময় বেশি লাগলো। সব থেকে বড় কথা যে বুবুর পায়ের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। সেই কারণে এমন চোট পেয়েছিলাম, আগেই বললাম, যাওয়ার সময়, নামার সময় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছিল। মানে ওর অত্যন্ত মনের জোর, তার জন্য আজকে ট্রেকিংটা করতে পারলো। আর আমি বলবো এই ট্রেকিংটা কিন্তু যারা একটু বয়স্ক তারা চেষ্টাও করবেন না, কেননা খুব একটা সহজ নয়। ওখানে যে আমি 700টা সিঁড়ি দেখালাম সেটাই কিন্তু শেষ নয়, পুরো রাস্তাটা জুড়ে এই সিঁড়ি। অন্তত আমার তো মনে হলো 2200 থেকে 2500 সিঁড়ি হবে। এত সিঁড়ি, যেটা হয় হাঁটুর উপর খুব চাপ পড়ে, সেই মানে আপনি ইনক্লাইন গেলেন আপনার অত সমস্যা হবে না, কিন্তু সিঁড়ির উপর গেলেই, স্টেপ হলেই হাঁটুতে চাপ পড়ে। সেটার জন্যই আরো অবস্থা আজকে আমার আঘাত পায়ে, সেই আঘাত নিয়ে আরো এসছি, আরো বেশি ব্যথা আরম্ভ হয়েছে। তো যাই হোক, সেই কারণে কতক্ষণ সময় লাগলো সেটা বড় কথা নয়। আমরা যে টাইগার নেস্ট মনাস্ট্রি পর্যন্ত পৌঁছলাম, সব কিছু দেখে আসলাম, আপনাদের কাছে বিবরণটা দিতে পারলাম, এটাই আমাদের কাছে সব থেকে বড় কথা। আজকে 26শে অগস্ট 2024 সোমবার। আজকে আমরা ভুটান থেকে রওনা দিচ্ছি বাড়ির পথে, আর আগামী 31শে অগস্ট রাই আবার রওনা দেবে প্যারিসের পথে। এবং আগামী প্রায় 1 বছর রাইকে আবার আমরা কোনো ট্রিপে পাবো না। রাই, সবাইকে বাই করে দাও। বাই বাই। আমার খুব ভাল লাগলো, অনেক দিন পরে আমাদের চ্যানেলের ভিডিওতে আমিও আসতে পারলাম, কিছু ভিডিওতে থাকতে পারলাম। আবার 1 বছর পর দেখা হবে সবার সাথে। বাই বাই। এবং আমাদের এই সম্পূর্ণ ভুটান সিরিজ আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।